সেফটি মার্জিন দিয়ে শুরু করি। প্রথমে তো সেফটি মার্জিন আগে আমাদের বুঝতে হবে যে সেফটি মার্জিন জিনিসটা কি। সেফটি মার্জিন হচ্ছে গিয়ে আমরা গাড়ি চালানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করি, কিছু বেসিক জিনিস থাকে যেগুলো কমপ্লিটলি আমাদের বেসিক সেন্স এবং কমন সেন্সের উপরে। এগুলো অ্যাকচুয়ালি সেফটি মার্জিনস। এগুলো আমরা ডে বাই ডে, এমন না যে আমরা গাড়ি চালাইলেই শুধু সেগুলো শিখতে পারবো। আমরা যারা গাড়িতে রাইড করি, রেগুলার বাসে চলি, ক্যাবে চলি, ট্যাক্সিতে চলি, আমরা সবাই দেখি এগুলা। এটা আমাদের পরিচিত জিনিস যে আমরা কেন এগুলা করি, কেন করা হয়। এগুলা খুবই বেসিক সেন্স। ফার্স্টের টপিক শুরু করি আমরা। ফার্স্টের যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, ওয়াই শুড ইউ কিপ ওয়েল টু দ্য লেফট অ্যাজ ইউ অ্যাপ্রোচ আ রাইট হ্যান্ড বেন্ড? আপনি ডান দিকে মোড় নেওয়ার সময় কেন বাম দিকে আপনার গাড়িটাকে পজিশন করবেন বা বাম দিকে আপনি গাড়িটাকে পজিশন করে রাখবেন? স্বাভাবিকভাবে আমরা যখন মোড় নেই তখন আমাদের গাড়ির একটু বেশি জায়গার প্রয়োজন হয়। আর যদি গাড়ি আরো বড় হয়, ফর এক্সাম্পল যদি ট্রাক হয় বা বাস হয়, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা আরো বেশি পরিমাণে প্রয়োজন হয়। এটা একটা কারণ হতে পারে। আর মেইন যে কারণ আমরা করি সেটা হচ্ছে গিয়ে আমরা লেফটে রাখি যেন আমরা সামনে যে আমাদের রোডটা, সেটার ভিউটা যেন আমরা ক্লিয়ারলি দেখতে পারি, যে আমাদের সামনের রোড আমরা যে ডানে মোড় নিব, ডান দিকে কি কি আছে। আমরা যদি বামে পজিশন করি সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হয়, আমাদের যে ভিউটা সেটা ইমপ্রুভ হয়। তাই আমাদের অপশনে 2 নম্বরে যদি খেয়াল করি, টু ইমপ্রুভ ইউর ভিউ অফ দ্য রোড, রাস্তা সম্পর্কে আমার যে ধারণাটা যে সামনে কি কি হচ্ছে সেটা ইমপ্রুভ করার জন্য আমরা রাইট হ্যান্ড বেন্ডের ক্ষেত্রে গাড়িকে লেফটের দিকে পজিশন করি। 2 নম্বর প্রশ্নে আসি, ইউ আর ড্রাইভিং অ্যালং আ কান্ট্রি রোড। আমি একটা কান্ট্রি রোড অর্থাৎ গ্রামের রাস্তা বা এরকম রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছি। জিজ্ঞেস করা হয়েছে যে আমি এই সাইনটা দেখলাম, ট্রায়াঙ্গুলার একটা সাইন, ত্রিভুজাকৃতির সাইন, মাঝে ফোর্ড লেখা। হোয়াট শুড ইউ ডু আফটার ডিলিং সেফলি উইথ দ্য হ্যাজার্ড? এই বিপদটার সাথে সেফলি ডিল করার পর আমার কি করতে হবে? সাইনটা দেখলাম, আমি সেই জায়গাটুকু পার করলাম, বিপদ আমার শেষ, এখন আমার কি করতে হবে? প্রথমত, এই ট্রায়াঙ্গুলার সাইন যেটার মধ্যে ফোর্ড লেখা থাকে, সাইনটা কি সেটা আমাদের বুঝতে হবে। এই সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে সামনে যে রাস্তাটা সেটাতে পানি আছে, বা সামনের রাস্তাটা ভিজা, ওয়েট, স্লিপারি রোড, ঠিক আছে? এরকম পানিওয়ালা রাস্তা দিয়ে যখন গাড়ি চালিয়ে যাওয়া হয় তখন গাড়ির ব্রেকের মধ্যেও কিন্তু অনেক সময় পানি ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে গাড়ির ব্রেক কিন্তু কম কাজ করবে স্বাভাবিকের থেকে। তো তখন যেটা করতে হবে যে আমাদের যে গাড়ির ব্রেক সেটা টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করবো? আমরা আস্তে আস্তে ব্রেকে আমরা ট্যাপ করব, ছাড়বো, ট্যাপ করব, ছাড়বো, মানে ফার্মলি আমরা ব্রেকে প্রেসার দিব, ছেড়ে দিব, প্রেসার দিব, ছেড়ে দিব। এতে কি হবে, যদি কোনো পানি থেকেও থাকে সেটা ব্রেকের থেকে বের হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আর কোনো আলাদা করে হ্যাজার্ডের সাথে ডিল করতে হবে না, ফর এক্সাম্পল ব্রেক ফেইলিয়ার। 3 নম্বর প্রশ্নতে আসি। প্রথমত এই সাইনটা আমরা শিখে নিই। এই সাইনটা হচ্ছে ইএসসি সিস্টেম, অর্থাৎ ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের ইন্ডিকেটর। এটা দিয়ে বোঝানো হয় যে আপনার গাড়ির যে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, এখনকার দিনের মডার্ন ডে কারে এরকম স্টেবিলিটি কন্ট্রোল দেওয়া থাকে, অর্থাৎ আপনার গাড়ি যদি ভারসাম্যহীন হয়ে যায় সেক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য, বা নর্মালি আপনি ড্রাইভ করতেছেন, গাড়ির ভারসাম্য বজায় রাখার জন্য ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্স থাকে, এগুলো এক ধরনের। এটার মাধ্যমে আপনার গাড়ি যদি কোনো ক্ষেত্রে ভারসাম্যহীন হয়ে যায় সেক্ষেত্রে গাড়ি অটোমেটিক্যালি নিজেই ভারসাম্যে ফিরে আসে। এটা হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বা ইএসসি। এই লাইটটা যখন গাড়িতে জ্বলে উঠবে ড্যাশ লাইটে বা ড্যাশবোর্ডে, সেটা দিয়ে কি বোঝানো হয় এটাই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে। তার মানে যে ইএসসি সিস্টেম অ্যাক্টিভেটেড হয়েছে, অর্থাৎ ইএসসি সিস্টেম সচল হয়েছে বা সক্রিয় হয়েছে। 4 নম্বর প্রশ্নে আসি আমরা। ইউ আর ড্রাইভিং ইন আ বিল্ট আপ এরিয়া দ্যাট হ্যাজ ট্রাফিক কামিং মেজার্স। প্রথমত আমরা বুঝি ট্রাফিক কামিং মেজার্স কি। ট্রাফিক কামিং মেজার্স হচ্ছে ফর এক্সাম্পল স্পিড ব্রেকার, ট্রাফিক কামিং মেজার, গাড়ির গতি কমানোর জন্য, গাড়ির অতিরিক্ত গতিকে ধীর করার জন্য। স্পিড লিমিট, ঠিক আছে, বা স্পিড জোন, স্পিড লিমিট করে দাও 30 মাইলস পার আওয়ার, এগুলোও ট্রাফিক কামিং মেজার্স। তো এখন জিজ্ঞেস করা হয়েছে আমরা যখন এরকম বিল্ট আপ এরিয়া, অর্থাৎ যে সকল এরিয়ায় আবাসিক বাসস্থান বেশি থাকে, এই সকল জায়গায় ট্রাফিক কামিং মেজার্স ইউজ করা হয়। আমরা সেখান দিয়ে ড্রাইভ করে যাচ্ছি, তো এরকম এখন ড্রাইভ করে যাওয়ার সময় আমরা যদি কোনো রোড হাম্প অর্থাৎ স্পিড ব্রেকারের সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে অ্যাপ্রোচ করব? সর্বদা মনে রাখবেন, স্পিড ব্রেকার যখন সামনে আসবে গাড়ি ব্রেক করার আগে অবশ্যই আপনি আপনার মিররে দেখবেন যে পিছনে কি ঘটতেছে, আর অবশ্যই হার্ড ব্রেক করা থেকে বিরত থাকবেন। স্পিড ব্রেকার দেখছেন, অনেক আগেই দেখবেন, আস্তে আস্তে করে জেন্টলি স্পিড কমায় নেবেন, স্লো ডাউন হবেন। তার আগে অবশ্যই মিররে চেক করে নেবেন যে আপনি যে কাজটা করতেছেন সেটার জন্য আপনার পিছনের ট্রাফিকে কোনো ব্যাঘাত ঘটতেছে নাকি। তাই আমরা আমাদের মিরর চেক করব,
এবং আস্তে আস্তে স্লো ডাউন হব। 5 নাম্বার প্রশ্ন, হোয়াটস দ্য মেইন কজ অফ স্কিডিং? স্কিডিং বলতে কি বোঝায়? গাড়ি অনেক সময় পিছলিয়ে যায় দেখবেন যে গাড়ি ভারসাম্যহীন হয়ে যায়, ডান বামে মোড় নিতে থাকে নিজের মতো করে, এটাকে বলা হয় স্কিডিং বা স্নেকিং, যেটাই বলেন আপনারা। মেইনলি ড্রাইভারের দোষে স্কিডিং হয়। এখন স্কিডিং এর জন্য বিভিন্ন ধরনের ওয়েদারও দায়ী থাকতে পারে, কিন্তু মেইনলি দায়ী থাকে ড্রাইভার। কারণ ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ওয়েদার যেমনই হোক না কেন, আবহাওয়া যেমনই হোক না কেন, ড্রাইভার যদি প্রপার সতর্কতা বা সেফটি মেজার্স মেনটেন না করে, সেক্ষেত্রে গাড়ি স্কিড করবেই। 6 নম্বর প্রশ্ন, হাউ শুড ইউ ইউজ অ্যান্টি লক ব্রেকস when you need to stop in an emergency? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস বর্তমান বিশ্বের সব গাড়িতেই মোটামুটি এটা দেওয়া থাকে, মডার্ন কার, মডার্ন বাইক বলেন। এবিএস সিস্টেমটা কি? এবিএস সিস্টেমটা হচ্ছে, আমরা যখন গাড়ি হুট করে ব্রেক করি, ব্রেক কিন্তু অনেক সময় লক হয়ে যায়, যার জন্য একটা পর্যায়ে যাওয়ার পরে গাড়ি নিজে থেকে আর ব্রেক কাজ করে না, গাড়ি সামনের দিকে যেতে থাকে, চাকা লক হয়ে যায় কিন্তু গাড়ি সামনের দিকে যেতে থাকে। এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস সিস্টেম তৈরি করা হয়েছে, যেন গাড়ির ব্রেক এরকম কমপ্লিটলি লকড হয়ে না যায় এবং ব্রেক কাজ করা বন্ধ না হয়ে যায়। তো এখন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইমার্জেন্সি টাইমে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা গাড়ি ব্রেক করব? সর্বদা মনে রাখবেন, এরকম ব্রেকিং সিস্টেম সবসময় প্রম্পটলি অ্যান্ড ফার্মলি ইউজ করতে হবে। অর্থাৎ আপনার দৃঢ়ভাবে ব্রেক করা লাগবে, প্রম্পটলি অ্যান্ড ফার্মলি। ঠিক আছে, র্যাপিডলি ব্রেক করবেন বা জেন্টলি ব্রেক করবেন, এমন না যে খুব জোরে প্রেসার দিতে হবে এমন কিছু। প্রম্পটলি অ্যান্ড ফার্মলি আপনারা ব্রেক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না গাড়ি থেমে গেছে, আনটিল ইউ হ্যাভ স্টপড। 7th কোয়েশ্চেনে আসি আমরা, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ পার্ক আ কার ফেসিং ডাউনহিল? আপনি একটা গাড়ি পার্কিং করলেন একটা ডাউনহিল রাস্তা, অর্থাৎ স্লোপ, একটা ঢালু জায়গায় আপনি গাড়ি পার্কিং করলেন এবং আপনার গাড়ির যে মুখটা সেটা ঢালু বরাবর ফেস করা, ঢাল বরাবর ফেস করা, ডাউনহিল ফেস করা। সেই ক্ষেত্রে আপনার কিভাবে পার্ক করতে হবে? সর্বদা মনে রাখবেন, যখনই এরকম ঢালু কোনো রাস্তায় আপনি গাড়ি পার্কিং করবেন, আপনার গাড়ি যদি ঢালের দিকে ফেস করা থাকে, সর্বদা স্টিয়ারিংটাকে কার্ভ অর্থাৎ রাস্তার যে প্রান্ত, সে প্রান্তর দিকে ঘুরিয়ে রাখবেন। আপনার কার্ভ যদি লেফট সাইডে হয় তাহলে স্টিয়ারিংটা একটু লেফটে ঘুরিয়ে রাখবেন, কার্ভ যদি রাইটে হয় স্টিয়ারিংটা একটু রাইটে ঘুরিয়ে রাখবেন। আর ভাইয়া সরি, জি 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 বলেন। আচ্ছা এইটার ব্যাপারে আমি আপনার ভালো করতেন। আচ্ছা আমরা এটা যে পার্কিংটা করবো, এটা কি যে আমি পার্কিং করতেছি, এটা কি রাস্তা যেদিকে ওদিকে আমার গাড়ির সামনের সাইডটা থাকবে? রাস্তার ঢালুটা যেদিকে রাস্তাটা নেমে যাচ্ছে সেদিকে যদি আপনার গাড়ির ফ্রন্টটা থাকে, ফ্রন্ট প্যানেলটা বা আপনার হেডলাইট যদি সেদিকে ফেস করা থাকে, সেই ক্ষেত্রে সবসময় স্টিয়ারিংটা কার্ভের দিকে ঘুরে রাখবেন। এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল ধরেন আপনার গাড়ি হুট করে, মনে করেন যে আপনি সব ঠিকভাবে পার্কিং করছেন কিন্তু আপনার গাড়ি হুট করে নিচে নিজে থেকে যাওয়া শুরু করছে, সেক্ষেত্রে কি হবে? আপনি যে কার্ভের দিকে গাড়িটা ফেস করে রাখলেন, সেক্ষেত্রে আপনার গাড়ি যদি সামনের দিকে যাওয়া শুরু করে, গাড়িটা কিন্তু আস্তে আস্তে স্টিয়ারিংটা ঘুরানো থাকার কারণে কার্ভের দিকে ঘুরে যাবে। সর্বোচ্চ কি হবে? কার্ভের সাথে গাড়িটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে গাড়িটা থেমে যাবে, গাড়ি কিন্তু নিজের থেকে রোল করতে থাকবে। এটার জন্য করা হয়। আবার যখন আমরা আপহিলে গাড়ি পার্কিং করব, যে আপনার গাড়ির যে হেডলাইটটা সেটা ঢালু বরাবর না, উচ্চতা বরাবর ফেস করা, উপরের দিকে ফেস করা, সেই ক্ষেত্রে আপনার স্টিয়ারিংটা অ্যাওয়ে ফ্রম কার্ভ হবে। ঠিক আছে, একটু আপনি ভেবে দেখেন, একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করেন। যখন অ্যাওয়ে ফ্রম কার্ভ হবে, তখন গাড়িটা যদি রোল করা শুরু করে পিছনের দিকে, হ্যাঁ, আপনার গাড়িটা কিন্তু ঘুরে আবার কার্ভের দিকে চলে যাবে, ঠিক না? কার্ভের দিকে চলে যাবে, সর্বোচ্চ কি হবে? পিছনের দিকটা কার্ভের সাথে বাড়ি খেবে, গাড়ি থেমে যাবে আর রোল করে নিচের দিকে চলে যাবেন। এটাই হচ্ছে ব্যাখ্যা। ওয়েলকাম। 8 নম্বরে আসি আমরা, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ড্রাইভিং ইন স্নোই কন্ডিশনস? সর্বদা মনে রাখবেন, স্নোই কন্ডিশন হোক বা এরকম কন্ডিশন বা রেইনি কন্ডিশন হোক, যখন আপনার গাড়ি ব্রেক নর্মাল সময় থেকে বেশি সময় লাগবে ব্রেক কার্যকর হইতে, সেই জায়গায় সবসময় জেন্টলি এবং অনেক সময় নিয়ে, প্লেন্টি অফ টাইম থাকতে ব্রেক করবেন, যেন আপনার গাড়ি প্রপার ডিস্টেন্সের মধ্যে থেমে যায়। আমি এর আগে বলেছিলাম যে ড্রাই রোডে 2 সেকেন্ডের গ্যাপ, ওয়েট রোডে সেটা দ্বিগুণ 4 সেকেন্ডের গ্যাপ, আর আইসি বা স্নোই রোডে সেটা 10 টাইমস হয়ে যায়, অর্থাৎ অলমোস্ট 20 সেকেন্ডের গ্যাপে ব্রেক করা রাখতে হবে এবং গাড়ির ডিস্টেন্স রাখতে হবে। এটা খেয়াল রেখে সর্বদা ব্রেক জেন্টলি অ্যান্ড প্লেন্টি অফ টাইমে করতে হবে। 9 নম্বর প্রশ্ন, হাউ ক্যান ইউ ইউজ ইউর ভেহিকেলস ইঞ্জিন অ্যাজ আ ব্রেক? এটাকে ইঞ্জিন ব্রেকিং বলা হয়, যে আপনি কিভাবে আপনার গাড়ির ইঞ্জিন ব্রেকিং করবেন বা ইঞ্জিন ব্রেক ইউজ করবেন। আপনি যখন গাড়ি
ফর এক্সাম্পল আপনার গাড়িতে 6টা গিয়ার আছে, বর্তমান ম্যাক্সিমাম ম্যানুয়াল গাড়িতে 6টা গিয়ার আর সর্বনিম্ন 4টা গিয়ার থাকে। আপনি 6 নম্বর গিয়ারে গাড়ি চালাচ্ছেন। এখন যদি আপনার গিয়ারটা আপনি 6 থেকে কমায় 5-এ নিয়ে আসেন, আপনার গাড়ির গতি অটোমেটিকলি কমা শুরু হয়ে যাবে, কারণ 5th গিয়ারে আপনার একটা টপ স্পিড দেওয়া আছে। ফর এক্সাম্পল আপনার গাড়ির টপ স্পিড যদি হয় 160 মাইলস পার আওয়ার, সর্বোচ্চ দেখা যাবে 5th গিয়ারে আপনার গাড়ি 120 মাইল পার আওয়ার পর্যন্ত উঠবে, 6th গিয়ারে যে 160 পর্যন্ত উঠবে। তো তখন আপনার গাড়ির গতি অটোমেটিকলি ধীর হয়ে যাবে। যদি হাইয়েস্ট স্পিডেও থাকে 6 থেকে 5th-এ নামলে আপনার গাড়ির গতি কমে আসা শুরু করবে, একটা মিনিমাম স্পিডে আসা শুরু করে। তাই ইঞ্জিন ব্রেকিং এভাবে ইউজ করা হয়, বাই চেঞ্জিং টু আ লোয়ার গিয়ার। 10 নম্বরে আসি আমরা। হোয়াটস দ্য মেইন বেনিফিট অফ ড্রাইভিং আ 4-wheel ড্রাইভ কার? 4-wheel ড্রাইভ যে সকল গাড়িতে থাকে, অর্থাৎ 4 চাকায় যে সকল গাড়িতে ঘুরে, সে সকল গাড়ি চালানোর মেইন বেনিফিট কি, কি সুবিধা হয় আমাদের? একটাই আনসার, ইমপ্রুভড গ্রিপ। যত বেশি হুইল ঘুরবে তত বেশি আপনি গ্রিপ পাবেন রাস্তায়। রিয়ার হুইল ড্রাইভ হলে আপনার 2টা চাকা রাস্তার সাথে বেশি কন্ট্যাক্ট করতেছে, বাকি 2টা বন্ধ থাকতেছে, বাকি 2টা রিয়ার হুইলের উপর ডিপেন্ড করে সামনে আগাচ্ছে। ফ্রন্ট হুইলেও সেম জিনিস। তাই গাড়ির 4টা চাকায় যখন ঘুরবে তখন আপনার গ্রিপ রোডের সাথে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। 11 নম্বরে আসি। What will be affected if the road surface becomes soft in very hot weather? সর্বদা মনে রাখবেন, রোড সারফেসের সাথে সবসময় কিসের সম্পর্ক? চাকার সম্পর্ক, কারণ রোড সারফেসের সাথে কন্ট্যাক্ট করতেছে কি? চাকা। তাই রোড সারফেস যদি হঠাৎ করে খুবই সফট হয়ে যায় স্বাভাবিকের থেকে, অবশ্যই টায়ার গ্রিপটাও তুলনামূলকভাবে কম পাবে, টায়ার গ্রিপের মধ্যে এফেক্টেড হবে, টায়ার গ্রিপের মধ্যে এটার প্রভাব পড়বে। 12 নম্বরে আসি। ইউ আর ফলোইং আদার ভেহিকেলস ইন ফগ। আপনি কুয়াশায় অন্যান্য যানবাহনকে অনুসরণ করছেন। ইউ হ্যাভ ইউর হেডলাইটস অন ডিপড বিম। আপনি আপনার যে হেডলাইট সেটা ডিপড বিমে ইউজ করছেন। হোয়াট এলস ক্যান ইউ ডু টু রিডিউস দ্য চান্সেস অফ বিইং ইন আ কলিউশন? আপনি কি কি করতে পারেন সংঘর্ষের সাথে জড়ানো থেকে এড়ানোর জন্য, বা আপনি যেন আর সংঘর্ষের সাথে না জড়ান সেটা কমানোর জন্য আপনি কি কি করতে পারেন? সর্বদা মনে রাখবেন আনসার সেফ হবে। সেটা হচ্ছে কি, কিপ আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট। আপনার সামনে যে গাড়ি থাকবে সেটা থেকে আপনি যতটা সেফ ডিস্টেন্স রাখবেন ততটা আপনার সংঘর্ষ হওয়ার চান্স কিন্তু কম। হঠাৎ করে সে ব্রেক করলো, আপনার বিভ্রান্ত হতে হবে না, আপনার কাছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, ডিস্টেন্স আছে ব্রেক করার জন্য। 13 নম্বরে আসি। ইউ আর ড্রাইভিং অন এন ওপেন রোড ইন ড্রাই ওয়েদার। আপনি একটা ওপেন রোডে ড্রাই অর্থাৎ শুষ্ক আবহাওয়াতে গাড়ি চালাচ্ছেন। হোয়াট ডিস্টেন্স শুড ইউ কিপ ফ্রম ইউর ভেহিকেল, ফ্রম দ্য ফ্রন্ট ভেহিকেল আর কি। হোয়াট ডিস্টেন্স শুড ইউ কিপ ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট। আপনার সামনে যে গাড়িটা থাকবে সেটা থেকে আপনার কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে? আমি একটু আগে বলেছিলাম 2 সেকেন্ডের টাইম গেট, অর্থাৎ 2 সেকেন্ড পরিমাণ দূরত্ব আপনার বজায় রাখতে হবে। Where is your vehicle most likely to be affected by side winds? আগে আমরা বুঝি সাইড উইন্ডস জিনিসটা কি। নর্মালি যখন বাতাস প্রবাহিত হয়, বাতাস সর্বোচ্চ কি হয়? উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়, একদিক থেকে আরেক দিকে যায় বাতাস। কিন্তু সাইড উইন্ডে ব্যতিক্রম হয়। সাইড উইন্ডে বাতাসটা কোনো নির্ধারিত দিকেই প্রবাহিত হবে তা না, বাতাসটা খুবই এলোমেলো ভাবে প্রবাহিত হয়। বাতাসের তখন যে প্রবাহটা সেটা অনেক বেশি থাকে, তো এলোমেলো থাকে বাতাসটা, এটাই হচ্ছে সাইড উইন্ড। এবং তখন বাতাসের যে প্রভাবটা গাড়ির উপর অনেক বেশি পড়ে। এটা সবচেয়ে বেশি কোথায় পড়ে এই প্রভাবটা? সেটা পড়ে হচ্ছে অন এন ওপেন স্ট্রেচ অফ রোড। ওপেন স্ট্রেচ অফ রোডের এক্সাম্পল কি হইতে পারে? মোটরওয়ে। পুরা রাস্তা ফাঁকা, আপনি চলে যাচ্ছেন, সামনে আশপাশে কিচ্ছু নাই, ঠিক না? তো সেখানে সাইড উইন্ডের প্রভাব বেশি থাকবে। 15 নম্বরে আসি আমরা। ইউ আর ট্রাভেলিং অন দ্য মোটরওয়ে, হাউ ক্যান ইউ লোয়ার দ্য রিস্ক অফ আ কলিশন ওয়েন দ্য ভেহিকেল বিহাইন্ড ইজ ফলোইং টু ক্লোজলি? আপনি মোটরওয়েতে ড্রাইভ করছেন, এখন আপনার যদি মনে হয় যে আমার সংঘর্ষে জড়ানোর যে সম্ভাবনা সেটা আমি আরো কম করতে চাই, কারণ আমার পিছনের যে গাড়িটা সেটা আমাকে খুবই কাছাকাছি ভাবে অনুসরণ করতেছে, মানে পিছনের গাড়িটা দেখা যাচ্ছে যে খুব আমার সাথে ঘেঁষে ঘেঁষে গাড়ি চালাচ্ছে, সেক্ষেত্রে আমি কলিশনের চান্স কমানোর জন্য কি করতে পারি? আমার সামনের গাড়ির সাথে যে ডিস্টেন্স সেটা আমি আরো বাড়ায় ফেলবো। কেন বাড়ায় ফেলবো? আমার সামনের গাড়ির সাথে যদি আমার ডিস্টেন্স বেশি থাকে, আমার হঠাৎ করে ব্রেক করার সমস্যা থাকবে না, কারণ আমি যদি হঠাৎ করে ব্রেক করি, যেহেতু আমার পিছনে গাড়িটা আমাকে খুবই ক্লোজলি অনুসরণ করতেছে, সে কিন্তু আমাকে রিয়ার এন্ড করে দিবে, অর্থাৎ আমার গাড়ির পিছনে সে লাগাই দিবে, কারণ তার কাছে যথেষ্ট পরিমাণ সময়। আমার যদি সামনের গাড়ির সাথে আমি ডিস্টেন্স বেশি রাখি, আমি আস্তে আস্তে ব্রেক করবো, আমার পিছনে গাড়ি আস্তে আস্তে ব্রেক করবে, সেখানে সংঘর্ষের কোনো সম্ভাবনা থাকে না। 16 নম্বরে আসি আমরা। 16 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, হাউ ক্যান ইউ অ্যাভয়েড হুইল স্পিন ওয়েন ইউ আর ড্রাইভিং অন এন আইসি রোড? হুইল স্পিন কি? হুইল স্পিন হচ্ছে গাড়ির চাকা এক জায়গায় ঘুরতে থাকা। কোন কোন জায়গায় এটা হয়?
আমরা যখন কাদার মধ্যে গাড়ি নেই, কাদার মধ্যে গাড়ির টায়ার যথেষ্ট পরিমাণ গ্রিপ পায় না, সেক্ষেত্রে গাড়ির চাকা এক জায়গায় ঘুরতে থাকে। আইসি রোড বা স্নোই রোড সে জায়গায়ও সেম, গাড়ির চাকা যথেষ্ট পরিমাণ গ্রিপ না পাওয়া এক জায়গায় ঘুরতে থাকে। তো এখন সেটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি? আনসার ইজি, আমরা স্লো স্পিডে গাড়ি চালাবো, কিন্তু হাইয়েস্ট গিয়ারে গাড়ি চালাবো। স্লো স্পিডে গাড়ি চালায় যখন গিয়ারটা হাইয়েস্ট গিয়ার পসিবলে চালাবো, তখন গাড়ির সাথে যে মানে সারফেসের যে কি বলা হয় ফ্রিকশনটা, সেটা যথেষ্ট পরিমাণে নর্মালের চেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি হবে। সেক্ষেত্রে আমাদের গাড়ির হুইল স্পিন হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। 17th, হোয়াট শুড ইউ ডু বিফোর স্টার্টিং আ জার্নি ইন ফগি ওয়েদার? যখনই জিজ্ঞেস করা হবে যে ফগি ওয়েদারে জার্নি শুরু করার আগে কি করা উচিত, সর্বদা মনে রাখবেন অ্যালাউ মোর টাইম, কারণ ফগি ওয়েদারের মধ্যে ডিলে হয় অনেক বেশি। সেই ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বের হতে হবে আপনার, যেন কোনো কারণে যদি আপনার ডিলে করা লাগে আপনি একটু ডিলে করতে পারেন, বসে থাকতে পারেন। 18 নম্বরে আসি আমরা। 18 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, ইউ আর ড্রাইভিং অ্যালং আ ওয়েট রোড, অর্থাৎ আপনি একটা ভিজা রাস্তায় গাড়ি চালাচ্ছেন। হাউ ক্যান ইউ টেল ইফ ইউর ভেহিকলস টায়ার্স আর লুজিং দেয়ার গ্রিপ অন দ্য সারফেস? অর্থাৎ আপনি কিভাবে পর্যবেক্ষণ করে বের করতে পারবেন যে আপনার গাড়ির যে চাকা সেটার যে সারফেসের সাথে গ্রিপ, অর্থাৎ যে ঘর্ষণ বা গ্রিপ, সেটা কমে যাচ্ছে। আপনি সেটা কিভাবে বলতে পারবেন? আনসার খুবই ইজি। আপনার গাড়ির টায়ার যদি গ্রিপ না পায়, আপনার স্টিয়ারিং খুবই লাইট ফিল হবে, খুবই হালকা ফিল হবে, যা অর্থাৎ মনে হবে যে স্টিয়ারিং একটু ঘুরাইলে গাড়ি অনেক ঘুরে যাচ্ছে। সেক্ষেত্রে স্টিয়ারিং উইল ফিল ভেরি লাইট। 19th আসি আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ইউজিং আ কন্ট্রাফ্লো সিস্টেম? কন্ট্রাফ্লো সিস্টেম কি? অর্থাৎ আপনি হিতের বিপরীতে গাড়ি চালাচ্ছেন। যদি সোজা গাড়ি চালানোর কথা, তাহলে আপনি উল্টা দিকে গাড়ি চালাচ্ছেন, কন্ট্রাফ্লো সিস্টেম। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসের ক্ষেত্রে হয় কন্ট্রাফ্লো সিস্টেম থাকে। সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত কন্ট্রাফ্লো সিস্টেম ইউজ করার টাইমে? আনসার হচ্ছে চুজ এন অ্যাপ্রোপ্রিয়েট লেন ইন গুড টাইম। সঠিক সময়ে উপযুক্ত লেন বাছাই করে নেবেন আপনি। কারণ কি? কারণ আপনি কন্ট্রাফ্লোতে গাড়ি চালাচ্ছেন, অর্থাৎ আপনার বিপরীত দিক থেকে বিপরীতমুখী গাড়ি আসতেছে। সেক্ষেত্রে যদি আপনি সঠিক সময়ের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট লেন বা যথার্থ লেন যদি আপনি চুজ না করেন, সেক্ষেত্রে কিন্তু সংঘর্ষ বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায়। 20তে আসি। Why should you allow extra room while overtaking a motorcyclist on a windy day? উইন্ডি ডে বলতে কি? যেদিন বাতাস স্বাভাবিকের চেয়ে বেশি প্রবাহিত হচ্ছে, সেই দিন আমার কেন কোনো মোটরসাইক্লিস্টকে ওভারটেক করার টাইমে এক্সট্রা রুম, অর্থাৎ অতিরিক্ত জায়গা দেওয়া হচ্ছে? এখন মোটরসাইকেলকে যখন আমরা পাস করি, সেক্ষেত্রে মোটরসাইকেল অনেক কিছু হইতে পারে। সামনে একটা পথ হোল, রাস্তায় গর্ত এসে পড়তে পারে, একটা ম্যান হোল এসে পড়তে পারে, বা যে কোনো কারণে মোটরসাইকেলের ডান বামে এক্সট্রা ম্যানুভার করা লাগতে পারে। তো এক্সট্রা ম্যানুভার যেন করতে পারি ইজিলি, তাই আমরা এক্সট্রা রুম অ্যালাউ করি। এখন উইন্ডি ডেতে কি হয় যে দ্য রাইডার মে বি ব্লোন ইন ফ্রন্ট অফ ইউ। ব্লোন ইন ফ্রন্ট অফ ইউ মানে কি? বাতাসের গতির জন্য ভারসাম্যহীন হয়ে এমনও হতে পারে যে মোটরসাইকেল আপনার দিকে এগিয়ে আসছে, ভারসাম্য রাখতে পারতেছে না, বাতাস বেশি হলে এমন হয়। তাই সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এক্সট্রা রুম অ্যালাউ করবো। 21-এ আসি আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর ওভারটেকিং আ মোটরসাইক্লিস্ট অন আ উইন্ডি ডে? একটু আগের যে কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, কিন্তু এখানের মধ্যে কোয়েশ্চেন করা হয়েছিল যে ওয়াই শুড আই অ্যালাউ এক্সট্রা রুম, আর এখানে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে মোটরসাইকেলকে ওভারটেক করবো। একটু আগে আমরা পড়ছি অ্যালাউ এক্সট্রা রুম, অর্থাৎ কি পাস ওয়াইডলি, অতিরিক্ত জায়গা দিয়ে আমরা তাদেরকে ওভারটেক করবো। 22-তে আসি। ইউ আর ড্রাইভিং ইন ফ্রিজিং কন্ডিশনস। ফ্রিজিং কন্ডিশন মানে কি? রাস্তা আইসি হবে, আইসি রোড হবে, বরফ জমা রাস্তা হবে। হোয়াট শুড ইউ ডু অ্যাজ ইউ অ্যাপ্রোচ আ শার্প বেন্ড? আপনার কি করা উচিত যদি আপনি সামনে একটা শার্প বেন্ড, অর্থাৎ তীব্র মোড় বা তীব্র বাঁক অ্যাপ্রোচ করেন বা সেটার সম্মুখীন হন? সেক্ষেত্রে আপনার কি করা উচিত? পার্কিং ব্রেক অ্যাপ্লাই করবেন, ফুট ব্রেক ফার্মলি ইউজ করবেন, পোস্ট ইনটু দ্য বেন্ড, অর্থাৎ গাড়ি নিউট্রালে রেখে এই বেন্ডের দিকে আগে যাবেন, নাকি স্লো ডাউন জেন্টলি? অবশ্যই আনসার হবে স্লো ডাউন জেন্টলি। আস্তে আস্তে গাড়ির গতি আপনি ধীর করে নেবেন। 23rd-এ আসি আমরা। What lights should you use when you are driving on a wet motorway and vehicles are throwing up surface spray? Surface spray কি? যখন কোনো গাড়ি রাস্তার মধ্যে চলে এবং রাস্তাটা যদি ভিজা থাকে, গাড়ির চাকা থেকে কিন্তু পানি ছিটিয়ে এসে পড়ে, ঠিক না? তো সেক্ষেত্রে আপনার সামনের গাড়ি যে ওয়েট রাস্তায় বা ভিজা রাস্তায় গাড়ি চালাচ্ছে, সেটা থেকে কিন্তু পানি ছিটকে এসে আপনার গাড়ির উইন্ডস্ক্রিনে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে ওই টাইমে আপনাদের কোন ধরনের লাইট ইউজ করা উচিত? সর্বদা মনে রাখবেন, এরকম লাইটের যখনই ইস্যু আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার হবে ডিপ হেডলাইটস। 90% ক্ষেত্রে আনসার ডিপ হেডলাইটস থাকে। তাই সেক্ষেত্রে আপনি যদি কনফিউজড থাকেন, আপনি চোখ বন্ধ করে ডিপ হেডলাইটস আনসার দিয়ে আসবেন। 24-এ আসি। ইউ আর ড্রাইভিং আ ভেহিকেল দ্যাট হ্যাজ অ্যান্টি লক ব্রেকস। এবিএস সিস্টেম ওয়ালা গাড়ি চালাচ্ছেন আপনি।
হাউ শুড ইউ অ্যাপ্লাই দ্য ফুট ব্রেক ওয়েন ইউ নিড টু স্টপ ইন এন ইমার্জেন্সি? ইমার্জেন্সিতে যদি আপনার থামা লাগে কিভাবে আপনার ব্রেক করতে হবে? আমি একটু আগে বলেছিলাম র্যাপিডলি অ্যান্ড ফার্মলি। ফার্মলি অর্থাৎ মানে কি দৃঢ়ভাবে, র্যাপিডলি মানে কি পরপর ব্রেক অ্যাপ্লাই করতে হবে আপনার। 25-এ আসি আমরা। হোয়াট উইল হেল্প ইউ টু মুভ অফ অন আ স্নোই সারফেস? স্নোই সারফেস মানে কি আবারও একই জিনিস, বরফওয়ালা রাস্তা। আপনাকে বরফওয়ালা রাস্তায় মনে করেন আপনি গাড়ি এখন চালানো শুরু করবেন, সেক্ষেত্রে কোন জিনিসটা আপনাকে হেল্প করবে গাড়িটা আপনাকে চলতে শুরু করতে? গাড়িটা আপনি চালানো শুরু করবেন, কি করলে আপনার সেই ক্ষেত্রে হেল্প হবে? আনসার হবে ইউজিং এ হায়ার গিয়ার দেন নর্মাল, স্বাভাবিকের চেয়ে হায়ার গিয়ার ইউজ করতে হবে। 26-এ আসি আমরা। ইউ আর অ্যাবাউট টু গো ডাউন আ স্টিপ হিল। স্টিপ হিল মানে কি ঢালু পাহাড়ি রাস্তা দিয়ে আপনি নিচে যাবেন। হোয়াট শুড ইউ ডু টু কন্ট্রোল দ্য স্পিড অফ ইউর ভেহিকেল? আপনার গাড়ির গতি বজায় রাখার জন্য বা কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার কি করা উচিত? সর্বদা মনে রাখবেন গতি নিয়ন্ত্রণ করা মানে কি গাড়ি কম গতিতে চালাতে হবে, কম গতিতে চালানো মানে কি লো গিয়ারে চালাতে হবে এবং ব্রেকস কেয়ারফুলি ইউজ করতে হবে। 27-এ আসি। হোয়াট উড সাজেস্ট ইউ আর ড্রাইভিং অন এন আইসি রোড? আপনি বরফের রাস্তায় গাড়ি চালাচ্ছেন, সেটা কি দিয়ে আপনি বুঝতে পারবেন? কি দিয়ে আপনার মনে হয় যে আপনি গাড়ি যে চালাচ্ছেন আপনি আইসি রোডে গাড়ি চালাচ্ছেন? আনসার খুবই সিম্পল, দেয়ার লেস টায়ার নয়েজ, অর্থাৎ আপনার গাড়ির যে চাকার শব্দ সেটা স্বাভাবিকের চেয়ে কম হবে। কেন কম হবে? কারণ আপনার চাকার সাথে সারফেসের যে গ্রিপ বা যে ফ্রিকশন সেটা তুলনামূলকভাবে খুব কম হচ্ছে, যার জন্য চাকার আওয়াজও কমে যাচ্ছে। 28-এ আসি। অন হোয়াট টাইপ অফ রোড সারফেস মে অ্যান্টি লক ব্রেকস বি ইনএফেক্টিভ? কোন ধরনের রাস্তায় অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম অকার্যকর হতে পারে? মনে রাখবেন সেটা লুজ রাস্তা, অর্থাৎ লুজ রাস্তা কি হতে পারে? অফ রোড রাস্তা ফর এক্সাম্পল, লুজ রাস্তা এগুলো কিন্তু পিচ ঢালাই করা রাস্তা না, সেক্ষেত্রে গাড়ির টায়ার কিন্তু গ্রিপ করতে পারে না, সেক্ষেত্রে অ্যান্টি লক ব্রেক সিস্টেম ইনঅ্যাক্টিভ বা ইনএফেক্টিভ হতে পারে, অকার্যকর। 29. You are about to start a journey in freezing weather. What part of your vehicle should you clear of ice and snow? আপনি ফ্রিজিং ওয়েদার অর্থাৎ বরফের মধ্যে গাড়ি চালানো শুরু করবেন, গাড়ির কোন পার্টটা আপনার পরিষ্কার করে রাখা উচিত? সর্বদা সেটা হবে কি উইন্ডোজ, কারণ আপনার গাড়ির উইন্ডোজ যদি পরিষ্কার না থাকে আশপাশে কি ঘটতেছে আপনি ঠিক করে দেখতে পারবেন না। উইন্ডোজ এবং সাথে রিয়ার ভিউ মিরর্স। 30-তে আসি। ইউ হ্যাভ জাস্ট গন থ্রু ফ্লাড ওয়াটার। আপনি মাত্র ফ্লাড ওয়াটার অর্থাৎ পানি দিয়ে গাড়ি চালিয়ে গিয়েছেন। হোয়াট শুড ইউ ডু টু মেক শিওর ইউর ব্রেকস আর ওয়ার্কিং প্রপারলি? আপনার কি করা উচিত মেক শিওর করার জন্য যে আপনার যে গাড়ির ব্রেকস সেগুলো সম্পূর্ণ সঠিকভাবে কাজ করতেছে? আনসার খুবই সিম্পল, গো স্লোলি ওয়াইল জেন্টলি অ্যাপ্লাইং দ্য ব্রেকস। ধীর গতিতে গাড়ি চালায় যাওয়ার সময় জেন্টলি অর্থাৎ খুবই নম্রতার সঙ্গে আপনি আস্তে আস্তে ব্রেকে প্রেসার দিবেন, যেন আপনি দেখতে পারেন যে আপনার ব্রেকে কোনো পানি ঢুকছে নাকি, এবং যদি পানি ঢুকেও থাকে এরকম আস্তে আস্তে প্রেসার দেওয়ার জন্য পানিটা বের হয়ে যাবে। 31st, হাউ মাচ ক্যান স্টপিং ডিস্টেন্সেস ইনক্রিজ ইন আইসি কন্ডিশনস? বরফের কন্ডিশনে গাড়ি চালানোর সময় থামার দূরত্ব কতটা বাড়তে পারে? আমি একটু আগে বলেছিলাম 10 টাইমস হয়ে যায় ড্রাইয়ের থেকে, তাই 10 গুণ হয়ে যাবে আনসার। 32-তে আসি। ইন হুইচ কন্ডিশনস উইল ইউর ওভারঅল স্টপিং ডিস্টেন্স ইনক্রিজ? কোন পরিস্থিতিতে আপনার সামগ্রিকভাবে থামার যে দূরত্ব স্টপিং ডিস্টেন্স সেটা বেড়ে যাবে? এখানের মধ্যে অপশনে ইন দ্য রেইন দেওয়া আছে, তাই আমরা ইন দ্য রেইন অর্থাৎ বৃষ্টিওয়ালা রাস্তায় সেটা আমরা আনসার দিব। যদি অপশনের মধ্যে স্নো দেওয়া থাকতো তাহলে আমরা রেইন বাদ দিয়ে স্নো দিতাম, কারণ স্নোতে সবচেয়ে বেশি পরিমাণে গাড়ির যে স্টপিং ডিস্টেন্স সেটা ইনক্রিজ হয়ে যায়। 33-এ আসি। ইউ আর ফলোইং আ ভেহিকেল অন আ ওয়েট রোড। আপনি একটা ভিজা রাস্তায় একটা গাড়িকে অনুসরণ করছেন। ইউ স্টে আ সেফ ডিস্টেন্স বিহাইন্ড ইট। আপনি সেই গাড়িটা থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখছেন। হোয়াট শুড ইউ ডু ইফ আ ড্রাইভার ওভারটেকস ইউ অ্যান্ড পুলস ইনটু দ্য গ্যাপ ইউ হ্যাভ লেফট? হঠাৎ করে যদি আপনার পিছন থেকে একটা গাড়ি এসে আপনাকে ওভারটেক করে, আপনার এবং আপনার সামনের গাড়ির মাঝে যে দূরত্বটা ছিল সেটার মাঝে ঢুকে পড়ে বা পুলস ইন, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? সর্বদা মনে রাখবেন এগুলা খুবই মানে বিরক্তিকর মোমেন্ট, যে আমি ভদ্রভাবে গাড়ি চালাচ্ছি আরেকজন এসে হঠাৎ করে এরকম গ্যাপের মধ্যে গাড়িটা ঢুকাইয়া দিল, খুবই আনসেফ একটা জিনিস। কিন্তু সেই ক্ষেত্রে কোনোদিন রাগান্বিত হবেন না, আপনি অ্যাজ আ জেন্টলম্যান আপনি ড্রপ ব্যাক টু রিগেইন আ সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্ব ফিরে পেতে আপনি একটু পিছনের দিকে সরে যাবেন। 34th এবং আজকের আমাদের সেফটি মার্জিনের লাস্ট কোয়েশ্চেন। What can result when you travel for long distances in neutral known as coasting? আপনি যদি অনেকক্ষণ ধরে অনেক লং ডিস্টেন্স ধরে নিউট্রালে গাড়ি চালান, যেটাকে কিনা ড্রাইভিং নলেজে বা ড্রাইভিং ভাষায় নোন এস কোস্টিং বলা হয়, ড্রাইভিং ল্যাঙ্গুয়েজে কোস্টিং বলা হয়। আপনি যদি অনেকক্ষণ ধরে কোস্টিং করেন সেক্ষেত্রে সেটার ফলাফল কি হতে পারে?
পোস্টিং এর ফলাফল একটাই, আপনার গাড়ির উপরে যে আপনার কন্ট্রোল সেটা কমে যাবে, রিডাকশন ইন কন্ট্রোল, নিয়ন্ত্রণ হ্রাস পাবে গাড়ির উপরে। সেফটি মার্জিন আমাদের শেষ। এরপরে যে টপিকটা আমরা পড়বো আরেকটা ছোট টপিক, সেটা হচ্ছে আদার টাইপস অফ ভেহিকেল, অর্থাৎ অন্যান্য ধরনের যানবাহন। নর্মালি আমরা কি ড্রাইভিং টেস্ট কিসের জন্য দিচ্ছি? গাড়ি চালানোর জন্য দিচ্ছি, ঠিক না? কিন্তু তাই বলে যে অন্যান্য গাড়ি নিয়ে আমরা কনসিডারেট হবো না, তাও না। অন্যান্য গাড়ি নিয়েও আমাদের অনেক বেশি পরিমাণে কনসিডারেট থাকতে হবে। আদার টাইপস অফ ভেহিকেলের প্রথম কোয়েশ্চেনে আসি আমরা। ইউ আর অ্যাবাউট টু ওভারটেক আ স্লো মুভিং মোটরসাইক্লিস্ট, হুইচ সাইন উড মেক ইউ টেক স্পেশাল কেয়ার? আপনি একটা ধীর গতির মোটরসাইক্লিস্টকে ওভারটেক করতেছেন, এই 4টা সাইনের মধ্যে কোন সাইনটা দেখলে আপনি বেশি পরিমাণে সতর্ক থাকবেন? আনসার হচ্ছে 3 নাম্বার সাইনটা, যেটাতে দেখে বুঝতেছে একটা পতাকার মতো এবং বাতাস প্রবাহ হচ্ছে এরকম কিছু একটা বোঝাচ্ছে। এটা হচ্ছে সাইড উইন্ডস এর সাইন। আমরা একটু আগে সাইড উইন্ডস কি সেটা সম্পর্কে জেনেছি। 2 নম্বরে আসি। হোয়াট শুড ইউ বি প্রিপেয়ার্ড টু ডু ইন দিস সিচুয়েশন? সিচুয়েশনটাকে আমরা আগে একটু অ্যানালাইজ করি। আপনি এদিক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি সামনে থেকে দেখলেন যে ডান সাইডের থেকে একটা লরি আপনার রাস্তায় ঢুকতেছে। এখন তার থাকার কথা এই লাইনে, হচ্ছে আপনার লাইন পর্যন্ত এসে পড়ছে। এখন এটা একটা বড় গাড়ি, স্বাভাবিকের চেয়ে অবশ্যই তার এক্সট্রা পরিমাণ জায়গা বা অতিরিক্ত জায়গার প্রয়োজন হবে। সেক্ষেত্রে কিছু করার নেই আপনার, আপনি স্লো ডাউন হবেন এবং গিভ ওয়ে দিবেন। সেক্ষেত্রে সে প্রায়োরিটি পাচ্ছে, আপনি গাড়ির গতি কমাবেন এবং তাকে পথ ছেড়ে দিবেন। থার্ডে আসি। ইউ আর ফলোইং আ লরি অন আ ওয়েট রোড, আপনি যে এরকম একটা লরিকে ওয়েট রোড অর্থাৎ ভিজা রাস্তায় ফলো করছেন। হোয়াট শুড ইউ ডু ওয়েন স্প্রে মেক্স ইট ডিফিকাল্ট টু সি দ্য রোড? আমরা একটু আগে সারফেস স্প্রে পড়েছি, এখন জিজ্ঞেস করা হয়েছে সারফেস স্প্রের জন্য যদি আপনার ডিফিকাল্ট হয় সামনের রাস্তা দেখার জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন? আনসার খুবই সিম্পল, ড্রপ ব্যাক আনটিল ইউ ক্যান সি বেটার। আপনি দূরত্বটা আরো বাড়িয়ে নেবেন আপনার সামনের গাড়ির সাথে আনটিল আপনি প্রপারলি দেখতে পারতেছেন রাস্তা। 4 নম্বর প্রশ্নে আসি। হোয়াট শুড ইউ ডু অ্যাজ ইউ অ্যাপ্রোচ দিস লরি? আমরা একটু আগে এটা সেফলি পড়ে আসলাম যে স্লো ডাউন এন্ড প্রিপেয়ার টু ওয়েট, গাড়ির গতি কমাবেন, গিভ ওয়ে দিবেন বা থামার জন্য অপেক্ষা করবেন। 5 নম্বরে আসি। ইউ আর অ্যাপ্রোচিং আ মিনি রাউন্ড অ্যাবাউট, আপনি একটি গোল চত্বর, মিনি গোল চত্বর যেটাকে বলে, ছোট গোল চত্বর অ্যাপ্রোচ করছেন। হোয়াট শুড ইউ ডু ইফ আ লং ভেহিকেল ইন ফ্রন্ট সিগন্যালস লেফট বাট পজিশনস ওভার টু দ্য লাইট? অর্থাৎ কি, লেফটে সিগন্যাল দিচ্ছে, গাড়িটা লেফটের দিকে যাবে কিন্তু পজিশন করছে নিজেকে রাইটে। লং ভেহিকেল অর্থাৎ কি, উঁচা ভেহিকেল, দীর্ঘ যানবাহন অর্থাৎ কি ট্রাক্টর বা লরি বা বাস যাবে বা আমি ইন্ডিকেট করছে, বাট গাড়িটাকে পজিশন করছে ডান দিকে। কেন ডান দিকে পজিশন করছে? কারণ সে যে বামে মোড়টা নিবে তার অতিরিক্ত জায়গার প্রয়োজন। সে যদি ডান দিকে পজিশন না করে বাম দিকে রাস্তার অন্যান্য কোনো যদি স্ট্রাকচার থাকে সেটার সাথে তার গাড়িটা লেগে যাবে, তাই তারা ডান দিকে পজিশন করে লেফট ইন্ডিকেটর দিয়ে। সেক্ষেত্রে আপনি কখনোই তাদেরকে বাম দিকে ওভারটেক করতে চাবেন না, হর্নও দিবেন না, আপনি শান্তভাবে ওয়েল ব্যাক অর্থাৎ ভালোভাবে পিছনের দিকে থাকবেন, আপনি একটা দূরত্ব নিয়ে রাখবেন। 6th আসি। ইউ আর ফলোইং আ লং ভেহিকেল অ্যাজ ইট অ্যাপ্রোচেস আ ক্রস রোডস। ক্রস রোডস কি, চৌরাস্তা বেসিক্যালি। একটা রাস্তার উপর দিয়ে যখন আরেকটা রাস্তা যায় তখন একটা 4 রাস্তার চৌমুহনী যেটাকে বলি আমরা, চৌরাস্তার মতো ক্রিয়েট হয়। তা আপনি একটা লং ভেহিকেলকে ফলো করতেছেন এবং সামনে একটা চৌরাস্তা। হোয়াট শুড ইউ ডু ইফ ইট সিগন্যালস লেফট বাট মুভস আউট টু দ্য রাইট? আবার একই প্রশ্ন, লেফটে যাওয়ার সিগন্যাল দিচ্ছে বা ডান দিকে পজিশন করছে, আপনি কি করবেন? আপনি ওয়েল ব্যাক থাকবেন এবং গিভ ইট রুম, যথেষ্ট দূরত্ব বজায় রাখবেন এবং তাকে জায়গাটা অ্যালাউ করবেন। উইচ ভেহিকেলস আর লিস্ট লাইকলি টু বি এফেক্টেড বাই সাইড উইন্ড? কোন ভেহিকেল গুলা বা যানবাহনগুলি সাইড উইন্ড দ্বারা সবচেয়ে কম প্রভাবিত হবে? আনসার সিম্পল, কার্স, গাড়ি। সাইক্লিস্ট, মোটরসাইক্লিস্ট, হাই সাইডেড ভেহিকেল এগুলো সবগুলোই সাইড উইন্ডে অনেক বেশি পরিমাণে প্রভাবিত হয়, একমাত্র গাড়ি সবচেয়ে কম প্রভাবিত হয়। হয় না এমন না, হয়, কিন্তু তুলনামূলক এগুলোর থেকে কম হয়। 8 নম্বরে আসি। ইউ আর ওয়েটিং টু টার্ন রাইট আউট অফ আ মাইনার রোড, আপনি একটা মাইনার রোড থেকে ডান দিকে মোড়ানোর জন্য অপেক্ষা করছেন। ইটস ক্লিয়ার টু দ্য লেফট, বাম দিকে ক্লিয়ার আছে, বাট আ লরি ইজ কামিং ফ্রম দ্য রাইট, কিন্তু ডান দিক থেকে একটা লরি আসছে। ওয়াই শুড ইউ ওয়েট? আপনার কেন অপেক্ষা করা উচিত? ইভেন ইফ ইউ হ্যাভ ইনাফ টাইম টু টার্ন, যদিও আপনার কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে টার্ন করার জন্য, তাও আপনার কেন অপেক্ষা করা উচিত? মনে রাখবেন, এরকম যখন লরি একটা মেইন রোড দিয়ে যাওয়া শুরু করে, যেতে থাকে, এবং আপনি একটা সাইড রোড বা মাইনার রোড থেকে মেইন রোডে উঠতে চান, তখন সেই লরিগুলার পিছনে বা পাশে কিন্তু অন্যান্য গাড়ি বা মোটরসাইকেল থাকতে পারে। তো সেই লরিটাকে যদি কোনো কিছু ওভারটেক করতে যায়, সেটা কিন্তু আপনার ভিউ থেকে হিডেন হবে, আপনি দেখতে পারবেন। তাই কেন আপনি অপেক্ষা করবেন লরিটা পার হয়ে যাওয়া? কারণ এনিথিং ওভারটেকিং দ্য লরি, অর্থাৎ লরিটাকে যদি কোনো কিছু ওভারটেক করতে থাকে সেটা হিডেন ফ্রম ইউর ভিউ, অর্থাৎ আপনার যে দৃষ্টিসীমা সেটার বাহিরে থাকবে, আপনি দেখতে পারবেন। 9 আসি। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার ইজ আ বাস এট আ বাস স্টপ আহেড অফ? আপনি কি করা উচিত যদি আপনার সামনে একটা বাস আছে এবং বাসটা বাস স্টপে দাঁড়িয়ে আছে? আপনার মনে রাখতে হবে যে বাস স্টপে যখন বাস দাঁড়ানো থাকে তার মানে কি,
বাসের থেকে প্যাসেঞ্জার নামবে, যাত্রীরা নামবে, যাত্রীরা নেমে কিন্তু রাস্তা পার হইতে পারে, ঠিক না? বাসের সামনে দিয়েও পার হইতে পারে, পিছন দিয়েও পার হইতে পারে, নিয়ম বাসের পিছন দিয়ে পার হওয়া। কিন্তু অনেক সময় বাসের সামনে দিয়ে হুট করে পার হয়, যে কারণে নর্মাল গাড়ি যারা চালায় তারা অনেক সময় খেয়াল করতে পারে না। তাই সর্বদা মনে রাখবেন, ওয়াচ কেয়ারফুলি ফর দ্য সাডেন এপিয়ারেন্স অফ পেডেস্ট্রিয়ানস। পথচারীদের হঠাৎ যে এপিয়ারেন্স, সেটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানে আপনার খেয়াল রাখতে হবে। 10-এ আসি। আপনি একটা লং ভেহিকেলকে ফলো করছেন, একটা ক্রস রোড সামনে, একটু আগে যে এরকম সিগন্যাল, একই জিনিস। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার সিগন্যালস রাইট বাট মুভস ক্লোজ টু দ্য লেফট হ্যান্ড কার্ভ? একই প্রশ্ন। ওয়েট বিহাইন্ড দ্য লং ভেহিকেল, আপনি অপেক্ষা করবেন। 11 নম্বরে আসি। ইউ আর টোয়িং আ ক্যারাভান, আপনি একটা ক্যারাভান টো করছেন। হোয়াট ইজ দ্য সেফেস্ট টাইপ অফ রিয়ার ভিউ মিরর টু ইউজ? কোন ধরনের রিয়ার ভিউ মিরর ইউজ করাটা সবচেয়ে বেশি সেফ বা নিরাপদ? মনে রাখবেন, আপনি যখন ক্যারাভানকে টো করতেছেন, আপনার গাড়ির যে প্রশস্ততা, ক্যারাভানটা কিন্তু আপনার গাড়ি থেকে অধিক পরিমাণে প্রশস্ত বা প্রস্থে কিন্তু আপনার গাড়ি থেকে সেটা বড়। তো আপনি আপনার নর্মাল রিয়ার ভিউ বা লুকিং গ্লাস মিরর দিয়ে কিন্তু দেখতে পারবেন না যে ক্যারাভানের পিছনে কি হচ্ছে। সেক্ষেত্রে এক্সটেন্ডেড আর্ম সাইড মিরর ইউজ করতে হবে, যেগুলো হচ্ছে স্বাভাবিকের থেকে এক্সটেন্ডেড থাকবে, যার জন্য আপনার পিছনে দেখতে কোনো অসুবিধা হবে না, আপনি ক্যারাভানের পিছনেও দেখতে পারবেন। 12-তে আসি। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওভারটেক আ সাইক্লিস্ট ওয়েন ইটস ভেরি উইন্ডি? আপনি একটা ভেরি উইন্ডি সিচুয়েশনে একটা সাইক্লিস্টকে ওভারটেক করতে চান, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার সিম্পল, অ্যালাউ এক্সট্রা রুম। আমরা একটু আগে পড়েছি যে অতিরিক্ত জায়গা দিয়ে তাদেরকে ওভারটেক করতে হবে। 13 নম্বরে আসি। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর অ্যাপ্রোচিং আ বাস দ্যাট সিগন্যালিং টু মুভ অ্যাওয়ে ফ্রম আ বাস স্টপ? আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, সামনে একটা বাস স্টপে দাঁড়ানো আছে, সেটা এখন সিগন্যাল করছে যে সে বাস স্টপ থেকে গাড়িটা চালানো শুরু করে দিবে, অর্থাৎ সে মুভ অফ করতেছে। সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার হচ্ছে, আপনি সেটাকে পুল অ্যাওয়ে, অর্থাৎ ওকে চলে যেতে দিবেন। ইফ ইট ইজ সেফ টু ডু, যদি সেটা আপনার কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন, বাসটা যাবে, তারপরে আপনি বাসের পিছনে পিছনে যাবেন। 14-তে আসি আমরা। You are following a large vehicle as it approaches a crossroads. What should you do if the driver signals to turn left? আবারও একই জিনিস, এই প্রশ্ন আমরা একটু আগে পড়ে আসছি, যে আপনি একটা লার্জ ভেহিকেল অর্থাৎ বড় ভেহিকেলকে ফলো করছি এবং সামনে একটা চৌরাস্তা। আমাদের কি করা উচিত? যদি ড্রাইভার লেফটে যাওয়ার জন্য সিগন্যাল দেয়, আমাদের অপেক্ষা করা উচিত গাড়িটা টার্ন ফিনিশ করা পর্যন্ত, অর্থাৎ ওয়েট ফর দ্য ভেহিকেল টু ফিনিশ টার্নিং, গাড়িটা মোড় নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমরা। 15-তে চলে আসি। You are leaving a safe gap as you follow a large vehicle. আপনি একটা লার্জ ভেহিকেলকে ফলো করতেছেন এবং আপনি তার সাথে সেফ গ্যাপ, অর্থাৎ যে নিরাপদ দূরত্ব, সেটা বজায় রাখতেছেন। হোয়াট শুড ইউ ডু ইফ আ কার মুভস ইনটু দিস গ্যাপ? আপনি যে নিরাপদ দূরত্বটা বজায় রাখলেন, যে গ্যাপটা আপনি রাখলেন, সেই গ্যাপে যদি হঠাৎ করে আরেকটা গাড়ি ঢুকে পড়ে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? বিব্রতকর একটা সিচুয়েশন, রাগ আসতেই পারে, কিন্তু কোনোদিন রাগ দেখাবেন না, হর্ন দিবেন না, আপনার গাড়ির হেডলাইটস ফ্লাশ করবেন না বা ওভারটেক করার ট্রাই করবেন না। আপনি এজ আ জেন্টলম্যান ড্রপ ব্যাক ফার্দার, অর্থাৎ আপনি আর একটু দূরত্ব বাড়ায় ফেলবেন, আপনি আরো গাড়ির গতি কমায় পিছনের দিকে ড্রপ ব্যাক করবেন। 16-তে আসি। ইউ আর ড্রাইভিং ইন আ হেভি ট্রাফিক অন আ ওয়েট রোড, হুইচ লাইট শুড ইউ ইউজ ইফ দেয়ার ইজ আ লট অফ সারফেস স্প্রে? আমরা একটু আগে সেম প্রশ্ন পড়ে আসছি, আনসার হবে ডিপ হেডলাইটস। 17-এ আসি। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওয়ান্ট টু ওভারটেক আ লং স্লো মুভিং ভেহিকেল অন আ বিজি রোড? আপনি একটা বড় ভেহিকেলকে, যেটা কিনা খুবই স্লো মুভিং, সেটাকে একটা বিজি রোডে ওভারটেক করতে চান, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? মনে রাখবেন, বড় ভেহিকেলকে ওভারটেক করতে গেলে আপনার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আপনার সামনের রাস্তায় কি হচ্ছে সেটা সম্পর্কে আপনার ভিউ থাকাটা খুবই দরকারি। তাই আপনি কি করবেন? কিপ ওয়েল ব্যাক সো দ্যাট ইউ গেট আ গুড ভিউ অফ দ্য রোড আহেড। আপনি যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখবেন, যেন সামনে কি হচ্ছে এই ট্রাকটা বা লং ভেহিকেলটার সামনে, সেটা আপনি প্রপারলি দেখতে পারেন। 18-তে আসি। ওয়াই শুড ড্রাইভার্স বি মোর কেয়ারফুল অন রোডস ওয়্যার ট্র্যামস অলসো অপারেট? যে সকল রাস্তায় ট্র্যাম চলে, সে সকল রাস্তায় কেন ড্রাইভারদের আরো বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে? সিম্পল আনসার, ট্র্যামস কান স্টিয়ার টু অ্যাভয়েড অবস্ট্রাকশনস। ট্র্যাম কিন্তু কোনো স্টিয়ারিং নেই ট্র্যামে, ঠিক না? যে লাইন দিয়ে চলতেছে ওই লাইনেই চলতে হবে। তারা সামনে যদি কোনো বাধা বা বিপত্তি এসে পড়ে, তারা কিন্তু স্টিয়ার করে সরায় ফেলতে পারবে না ট্র্যামটাকে। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। 19-তে আসি। ইউ আর ট্রাভেলিং বিহাইন্ড আ বাস, আপনি একটা বাসকে অনুসরণ করে চলছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইট পুলস আপ এট আ বাস স্টপ? আপনার কি করা উচিত যদি হঠাৎ করে সে একটা বাস স্টপে যে থেমে যায়? আনসার আমরা একটু আগে পড়েছিলাম যে লুক ফর পেডেস্ট্রিয়ান, যারা হঠাৎ করে অ্যাপিয়ার করতে পারে বাসের সামনে, পথচারীরা যারা হঠাৎ করে রাস্তায় এসে পড়তে পারে।
20-তে আসি। ইটস ভেরি উইন্ডি, অর্থাৎ খুবই বাতাস প্রবাহিত হচ্ছে এমন একটা দিন। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর বিহাইন্ড আ মোটরসাইক্লিস্ট হুজ ওভারটেকিং আ হাই সাইডেড ভেহিকেল? আপনার কি করা উচিত যদি আপনি দেখেন যে একটা মোটরসাইকেল একটা হাই সাইডেড ভেহিকেল অর্থাৎ একটা উঁচু ভেহিকেলকে ওভারটেক করতেছে? সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আপনি দেখতেছেন, তাই না? আপনার আনসার হবে সিম্পল, কিপ ওয়েল ব্যাক। আপনি যথেষ্ট পরিমাণে দূরত্ব বজায় রেখে দূরে থাকবেন, দরকার নেই আপনার পারাপারি করার। সে যাচ্ছে, সে যাক, সে আস্তে আস্তে ওভারটেক করে চলে যাবে। 21-এ আসি। ওয়াই ইজ ইট মোর ডিফিকাল্ট টু ওভারটেক আ লার্জ ভেহিকেল দেন আ কার? একটা বড় ভেহিকেলকে ওভারটেক করা একটা নর্মাল সাধারণ গাড়ি থেকে কেন বেশি পরিমাণে ডিফিকাল্ট বা কষ্টসাধ্য? একটু আগে বলছি, কারণ লার্জ ভেহিকেলস গুলা কি লম্বায় বড় হয়, তাদের ওভারটেক করতে বেশি সময় লাগে। লার্জ ভেহিকেলের সামনে রোড কি থাকে, ভিউটা আমাদের কম থাকে। তাই আনসার কি হবে? ইট উইল টেক লঙ্গার ফর আ লার্জার ভেহিকেল, সরি, ইট উইল টেক লঙ্গার টু ওভারটেক আ লার্জ ভেহিকেল। একটা লার্জ ভেহিকেলকে ওভারটেক করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় প্রয়োজন হবে। 22nd, বিফোর ওভারটেকিং দিস লার্জ ভেহিকেল ওয়াই শুড ইউ কিপ ওয়েল ব্যাক? একটা লার্জ ভেহিকেলকে ওভারটেক করার আগে কেন আমাদের যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখা উচিত? আনসার একটু আগে আমরা পড়ছি, টু গেট দ্য বেস্ট ভিউ অফ দ্য রোড, রাস্তায় সামনে কি ঘটতেছে সেটা প্রপারলি দেখার জন্য। 23rd এন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের আমাদের। ইউ আর ড্রাইভিং ইন আ সিঙ্গেল ক্যারেজওয়ে রোড, আপনি একটা সিঙ্গেল ক্যারেজওয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছেন। ওয়াই শুড ইউ কিপ ওয়েল ব্যাক ওয়াইল ইউ আর ফলোইং আ লার্জ ভেহিকেল? একটা লার্জ ভেহিকেলকে ফলো করার টাইমে আপনার কেন যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখা উচিত? একই কোয়েশ্চেন, একই আনসার, টু গেট দ্য বেস্ট ভিউ অফ দ্য রোড, রাস্তায় সামনে কি ঘটতেছে সেটার বেস্ট ভিউ দেখার জন্য, বা আপনি যেন খেয়াল করতে পারেন যে সর্বোত্তম দৃষ্টি পান আপনি, এটাই আনসার। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ।